কি লিখি তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। কি লিখি কি লিখি কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আঁকা বাঁকা আমার নীলা থেকে চলে গেছে তোমার মনে। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আমার নীলা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছি বাতায়নে তোমারই আশায়। কি লিখি তোমায়, কি লিখি তোমায়। ভালোবাসা নিশি রাতে ডাক দিয়ে যায়, কত কথা কয়। তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। ভালোবাসা নিশি রাতে ডাক দিয়ে যায়, তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। গুনগুন করে মন ব্যথার ছায়ায়। কি লিখি তোমায়, কি লিখি তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার। কি লিখি তোমায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজ 238তম পর্ব। আর এই পর্বে আমাদের প্রতিবারের মতন প্রিয় পত্রবন্ধুদের চিঠি পাঠ করা হবে। বিষয়ে বিষয়ে ছুটি ছুটি। চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে রুনদী। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, প্রত্যেকবারের মতন আপনারা ভালোবেসে অনুষ্ঠানটি লাইক করুন, কমেন্ট করুন এবং নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ছড়িয়ে দিন পত্রালিতে অনেক দূরে। আপনাদের লেখাগুলি আপনাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দিন। এভাবেই আমাদের সঙ্গে আজ আছেন তানজিলাল সিদ্দিকী, স্বভাব কবি, আছেন টুনটুনি পাখি, প্রিয় আশিয়াদি, আছেন প্রবীর কুমার মুখার্জি, আছেন মীনাক্ষী দাস, ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, অঞ্জলি সেনগুপ্ত, দীপা বাগচি, মিনতি চট্টোপাধ্যায়। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শেয়ার আমার চুরুলিয়া, শব্দে শব্দে ছোটাছুটি। শেয়ার আমার কাজী নজরুল, করি হুটোপুটি। পত্রালিতে ছুটি ছুটি, 238-এ আছি। শেয়ার দিয়ে এখন আমি খুব খুশিতে বাঁচি। চলুন চোখ রাখব আপনাদের পাঠানো চিঠির পাতায়।
আজ প্রথমেই পড়ব আমাদের এক নতুন পত্রবন্ধুর চিঠি। নাম সুতপা রুদ্র, গ্রাম গাইঘাটা, ডাক নয়াগ্রাম, বেনাশুলি, থানা শালবনী, জেলা পশ্চিম মেদিনীপুর। সূচক 721103 থেকে নতুন পত্রবন্ধু লিখছেন। প্রিয় পত্রালী, অনেক কথা বলতে চেয়েও বলা হয়ে ওঠে না। অনেক আবেগ ফোটার আগেই ঝরে পড়ে। আর একদিন মনের কোণে জোর করে লুকিয়ে রাখা আমিটাও হাঁপিয়ে ওঠে আর চিৎকার করে বলে, আমি চাই না কোনো ছুটি, চাই শুধু আমার একান্ত নিজের একটা পরিচয়। সেই কবে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে সংসারের চৌহদ দিতে পা রেখেছি, সেদিন থেকে প্রত্যেকটা দিনই আমার কাছে ছুটির দিন। একই রকম দিনগুলিতে আলাদা কোনো বিশেষত্ব নেই। তারিখ বার সবই কেমন গুলিয়ে যায়। সজাগ দৃষ্টি শুধু গৃহস্থালির অলিতে গলিতে, বইয়ের পাতা বা হাতের কলমে নয়। তাই ওই সব ছেলে মানুষগুলোকে ছুটি দিয়েছি একেবারে। শুধু সূর্য যেমন বার তারিখ হিসেব না করে নিয়ম মতো প্রত্যেক দিন ওঠে আর কাজ ফুরোলে অস্ত যায়, আমিও তেমন প্রত্যেক দিনই বিছানা থেকে উঠি আর বিছানাতেই অস্ত যাই। হ্যাঁ, প্রত্যেক দিনই আমি আমার জড়সড় অস্তিত্বটাকে নিয়ে গভীর ডুব দিই আর নিজেকে নিজের কাছে প্রশ্ন করি, আমার জীবনের উদ্দেশ্য কি? মনে পড়ে মনে পড়ে বঙ্কিমচন্দ্রের লেখা সেই বিখ্যাত লাইন, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য। তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। বিশ্বাস করো, যখন স্কুল কলেজে পড়তাম তখন লেখক কবিদের লেখা এই বিশেষ লাইনগুলো আমাকে বিশেষভাবে প্রভাবিত করত, আজও করে। কিন্তু উদিত হয়ে অস্ত যাওয়া ছাড়া স্বমহিমায় জ্বলে ওঠা সূর্যের মতো নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করার শক্তি আমি খুঁজে পাই না নিজের পরিচয়। তাই উদ্ভ্রান্ত পথিকের মতো প্রত্যেকটা দিনই আমার কাছে এক একটা ছুটির দিন, যেখানে আমার থেকে আমির ছুটি হয় রোজ। চিঠি পাঠিয়েছেন আমাদের নতুন পত্রবন্ধু সুতপা রুদ্র, গাইঘাটা, নয়াগ্রাম, বেনাশুলি, থানা শালবনী, জেলা পশ্চিম মেদিনীপুর। সূচক 721103 থেকে নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এবারের চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয়ংবদা পত্রালী, মন তরঙ্গে ভেলা ভাসিয়ে অনেক পিছনে চলে গিয়ে আমার গরমের ছুটিকে ধরতে পারলাম। 30 দিনে 30 পাতা হাতের লেখা এবং বেশ কিছু প্রশ্নমালা অঙ্কের সমাধান স্কুল খোলার পর সঠিক জমা না দিলেই বৃত্তাঘাত চলত। এ সময় আমরা মেয়ে বন্ধুরা সকলেই বাড়ির কাছের পুকুরে সাঁতার শিখেছিলাম। জল ফালা ফালা করে ডুব সাঁতার, চিস সাঁতার কিছুক্ষণ চালিয়ে তারপর চোখ লাল করে ডাঙায় উঠে পুকুর পাড়ের বট, তেঁতুল প্রভৃতি গাছগুলোকে জল দিয়ে দেবতা জ্ঞানে প্রণাম করতাম। গ্রীষ্মের অলস দুপুরে কান খাড়া রাখতাম, কখন শুনতে পাবো বরফ চাই, ছেঁচা বরফ, তার মধ্যে লাল সিরাপ। আহা, কি স্বর্গীয় সুখে আমি ও দাদা দুজনেই ঠোঁট লাল করে খেতাম। কালবৈশাখীর ঝড় উঠলে আম কুড়োতে যেতে দাদার ছাড়পত্র ছিল। মধ্যবয়সে পৌঁছে পায়ের তলায় সর্ষে থাকার কল্যাণে আমার স্বামীর দুর্গাপুজোর ছুটিতে 9 ও 6 বছরের বয়সের পুত্র কন্যা সহ দূরপাল্লার রেলগাড়িতে ওঠার পর একটা মজার ঘটনার কথা। মিডিল বাঙ্কে এক জটাধারী গৈরিক বসন পরিহিত সন্ন্যাসী শুয়ে আছেন। আমার কর্তামশাই আস্তে করে আমায় বলছে, কি করে ধূমপান করব? আমি নিশ্চুপ ছিলাম। রেলগাড়ির দুলুনিতে একটা রাতের যখন ভোর হয়ে বাইরে হকারের চিৎকার, চা চাই, চা কফি, ইতস্তত করে আমার কর্তা জানলাতে হাত বাড়িয়ে এক ভাঁড় কফি নিতে যাবে, এমন সময় স্বামীজি এক ভাঁড় কফি এগিয়ে দিয়ে দিলেন ওর হাতে। উনি পকেটে হাত ঢোকাতে স্বামীজি বললেন, আমি কফি খাওয়ালাম, কিন্তু সিগারেট নইব চ। আমার কর্তা বিস্ময়ে হতবাক। সত্যি তখন ওর ধূমপানের প্রয়োজন হয়েছিল। তৎক্ষণাৎ ছুটন্ত রেলগাড়িতে সিদ্ধান্ত নিয়ে ফেললেন,
চিরদিনের জন্য ধূমপান বর্জন। আমার মাত্র ৩৫ বছর বয়সী আমার উনি। পড়ন্ত বেলায় অশক্ত দেহ ছুটির দেশে যেতে চাইল, কিন্তু কেন যাব? চিঠিখানি পাঠিয়েছিলেন মিনতি চট্টোপাধ্যায়, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কুমকুম দে, গ্রাম ও ডাক কুলটিকড়ি, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। প্রিয় পত্রালী, আজ থেকে ৩০-৩৫ বছর আগের কথা। বৈশাখ পড়ল মানেই শুরু সকালে স্কুল। ঘুম ভাঙা চোখে, ব্যাগ কাঁধে, মনোরম সবুজ ঘাসের পথ মাড়িয়ে সকালের নির্মল ঘ্রাণ নিতে নিতে স্কুলে যাওয়া। চিরচেনা বিরক্তির স্কুলকে তখন নতুন লাগত। সকাল সকাল প্রার্থনা সেরে আসন পেতে বসে যেতাম। বেঞ্চ ছিল না, ফ্যানও ছিল না, কিন্তু স্কুলের পাশে বিরাট ফাঁকা মাঠ আর বড় একটা পুকুর ছিল। ফুরফুরে হাওয়ায় ভরে যেত ক্লাসরুম। সহজ পাঠ, কিশলয়ের পড়াগুলোও তখন বেশ মজা লাগতো। বাঁশের কেল্লা, যাত্রামঙ্গল, কুসুমকলির গল্প, কাতুকুতু বুড়ো, গলদা চিংড়ি পড়তাম একসাথে। 8:30টার সময় টিফিন হতো। সকালের মাঠে দৌড়াদৌড়ি খেলা। না, খুব ঘামলেও কষ্ট হতো না মোটেই। 10 পয়সার লেবু মালাই, কাঠি দেওয়া জল আইসক্রিম, পলিথিনের প্যাকেটে পেপসি, রঙিন শরবত খেতাম প্রাণ ভরে। শরীর খারাপ কাকে বলে জানতাম না, খালি জানতাম ওই আইসক্রিম ড্রেনের জলে তৈরি, নুন দিলেই পোকা বেরোবে। সেই সময় মনে হতো আর একটু পরেই ছুটি হবে, আর কদিন পরেই গরমের ছুটি। স্কুল থেকে ফিরে কোনোদিন স্কুলে যাওয়ার আগেও পান্তা ভাত খেতাম, জল ঢালা ভাতে কোনোদিন গন্ধরাজ লেবুর পাতা আর আলু সিদ্ধ মেখে নিতাম। এক পেট খেয়ে চললাম পুকুরে, চলতো জলযুদ্ধ। দুপুরে ছুটি ছুটি হতো কলকাতা দূরদর্শনে। কার্টুন তো ছিল না, সাদা কালো টিভিতে দেখেছি গুপি গাইন, বাঘাবাইন, ফটিক চাঁদ। গনগনে দুপুরে গাছতলায় গিয়ে বসতাম। গাছ থেকে পাড়া আম মাখা হতো, পুকুরে ছিপ ফেলতাম। গরমের রাত, কারেন্ট থাকতো না, হ্যারিকেন জেলে উঠোনে পড়তে বসা, একটু পরেই ঢুলে পড়তাম ঘুমে। লিখছেন কুমকুম দে, গ্রাম ও ডাক কুলটিকড়ি, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। একান্ত আপন পত্রালী, সংসারে সবাই যাবে সারাক্ষণ, শত কর্মেরত, তুই শুধু ছিন্ন বাঁধা পলাতক বালকের মতো। গভীর নিশীথে চাঁদের আলোয় একলা রুনুঝুনু ছন্দে বয়ে চলেছে গঙ্গা গঙ্গোত্রীতে। আমি একাকী উপভোগ করছি তার নিত্য মঞ্জুরি, কাঁচের জানলার ধারে বসে। প্রাণের ঠাকুর রবি ঠাকুর যেন বলে উঠলেন ওই কথাগুলো। সত্যি তো তাই। সংসারের বৈচিত্র্যহীন নিত্য নৈমিত্তিকতায় যখন ক্লান্ত, তখন পলাতক বালকের মতো মন চায় একটু ছুটি। হৃদয়ের অলিন্দে অলিন্দে তখন বাজতে থাকে স্কুলের সেই ছুটির ঘণ্টা, আপন হারা বাঁধন ছেঁড়া সেই সর্বনেশে ডাক। সেই ডাকেই সাড়া দিয়ে সেবার গিয়েছিলাম গঙ্গোত্রী গোমুখ, ভাগীরথীর উৎস সন্ধানে। উত্তর কাশী থেকে রওনা দিলাম। ভাগীরথী যে পথ দেখিয়ে গঙ্গাকে নিয়ে এসেছিলেন, আমরাও ছুটে চলেছি ছুটি কাটাতে সেই গঙ্গাকে পাশে নিয়ে উজানে। এলো হর্ষিল। এখানে গঙ্গার চওড়া বেডের উপরে তৈরি হয়েছে হেলিপ্যাড। কানাঘুষো শুনতে পেলাম মাতাজি দর্শনে এখানে আসছেন ফিল্ম স্টার ম্যাডাম হেমা মালিনী। এর 1.5 কিলোমিটার দূরে ভৈরব ঘাটিতে আমাদের জিপ আটকে দেওয়া হলো, কারণ ম্যাডাম আসছেন। হাতে 2 লিটারের জলের জার নিয়ে ওই পাহাড়ি পথে হেঁটে পৌঁছালাম গঙ্গোত্রী। তখন সন্ধ্যা নেমেছে। 3 দিন পর সকালে নেমে আসবো উত্তরকাশী। দেখি হেমা মালিনীও নামার জন্য প্রস্তুত জিপের কাছে। অতএব
আমাদের জীব এখন ছাড়বে না। খানিক দূরে দেখছি লাল চুড়িদার পরিহিতা চিরকিশোরী হেমা মালিনীর সঙ্গে করমর্দন করে অনেকেই নিজেকে ধন্য মনে করছেন। হঠাৎ এগিয়ে এসে হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিলে আমিও হাসি মুখে করমর্দন করলাম। নিজেকে ধন্য মনে করেছিলাম কি না আজ আর মনে নেই। আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্য মনে। চিঠিখানি পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনের ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন, যোগ দিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, আছেন স্বপন কুমার কুণ্ডু, আছেন বীরেন্দ্রনাথ সাহু, তানজিলাল সিদ্দিকী লিখছেন, দীপা আছেন, মিনতি আছেন, আছেন মীনাক্ষী দাস, ডাক্তার দিদি তুহিন চক্রবর্তী চিকিৎসায় দেন শ্বাস, আরও আরও মুক্ত শ্বাসে ফুলে পাতলা রুটি, টুনটুনি দিয়েও শুনছেন কিন্তু আজকের ছুটি ছুটি। স্বপন পান্ডা লিখছেন, কুমকুমদির পত্র শুনলাম, এক রাত শুভেচ্ছা। বিধানচন্দ্র সান্যাল লিখছেন, সাথে আছি। ঝর্ণা পিসি লিখছেন, দেরি হলো। বন্ধুরা, আপনাদের কি রেডিও জংশন নিবেদিত ঠাকুরদাঝুলি অনুষ্ঠানটি ভালো লাগছে না? অনুষ্ঠানটিতে আপনাদের যোগদান আমাদের কিন্তু সেইভাবে বিশেষভাবে চোখে পড়ছে না। যেমন শেয়ার হচ্ছে না, লাইক হচ্ছে না, আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে কোনো কমেন্টস করেও আপনারা জানাচ্ছেন না। আপনারা যদি কোনো উৎসাহ না থাকে অনুষ্ঠানে, তাহলে আমরা অনুষ্ঠানটা বন্ধ করে দেব। কারণ শুধু শুধু তো অনুষ্ঠান চিঠি পড়ছে একজন, চিঠি কষ্ট করে লিখছেন আরেকজন, সেগুলো এডিট করে তৈরি করছেন একজন, এতগুলো মানুষকে অহেতুক পরিশ্রম যদি পণ্ডশ্রমে পরিণত হয়, তাহলে অনুষ্ঠান করার আর ইচ্ছেটা চলে যায়। তাই আপনাদের ওপর ছেড়ে দিলাম। যদি আপনারা ঠাকুরদার ঝুলি অনুষ্ঠানটিকে পছন্দ না করেন, আমরা ওটাই বন্ধ করে দেব। আরও একটি কথা বন্ধুরা, খুব নতুন শুরু হয়েছে রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের সম্প্রচারিত হয় এবং সম্প্রচার হওয়ার সাথে সাথে তার লিঙ্ক দিয়ে দেওয়া হয়। আপনারা শুনছেন তো অনুষ্ঠান কেমন লাগছে? ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং অনুষ্ঠান যখন শুনবেন তার ডান দিকে দেখবেন ইংরেজিতে লেখা আছে সাবস্ক্রাইব। সেই সাবস্ক্রাইব কথাটির মধ্যে টাচ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে করে আপনাদের নতুন করে লিঙ্কের প্রয়োজন হবে না। যখন এই রুদ্ধশ্বাস নেপথ্য কথা শুরু হবে, আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। এই জন্য কিন্তু মোবাইল ভারী হয় না, মোবাইল থেকে কোনো টাকা পয়সা কেটে নেয় না, কিচ্ছু হয় না। শুধু আমাদের রেডিও জংশন চ্যানেলটি আরও কলেবরে বৃদ্ধি পায়। তাই আমরা তাকিয়ে থাকব আপনাদের দিকে এবং আপনাদের যেই ভূমিকা, সেই ভূমিকার দিকে। আজ চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রুনদী। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। চলুন আবার চোখ রাখি চিঠির পাতায়।
এবারের চিঠি পাঠিয়েছেন মানস দাস, মাইকেলনগর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় পত্রালী, এবারে বিষয়টা একটু নস্টালজিক করে দিল আমায়। খুব মনে পড়ছে আমার 8, 9, 10 বছর বয়সের কথা। সে সময় আমরা থাকি বহরমপুরে। তখন গ্রীষ্মের ছুটিটা নিজের মতো করে পড়াশুনো করে, আমার উপযোগী গল্পের বই পড়ে, সদ্য ঘরে আসা রেডিওর গান শুনে দিদির সঙ্গে লুডো খেলে দিব্যি কাটিয়ে দিতাম। তখন সরকারি বৃত্তি পরীক্ষার চল ছিল। ক্লাস 4-এ যে বছর, সে বছর মা আমার দুপুরের ভাত ঘুমের পরে আমাকে নিয়ে পড়াতে বসতেন। দিস্তা কাগজ দিয়ে ঘরে সেলাই করা খাতায় বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি বিষয়ের প্রশ্নোত্তর লিখে মুখস্থ করাতেন। এই করে পড়াশুনো বেশ ভালোই এগিয়ে যেত। এখন সে সরকারি বৃত্তি পরীক্ষা যেমন 12টা বেজে গিয়েছে, তেমন মায়ের হাত ধরে পরীক্ষার প্রস্তুতিও অতীতের স্বপ্ন। বাবা অফিস বা মফস্বল ট্যুর থেকে ফেরার পথে তাজা আম, জাম, জামরুল ইত্যাদি ফল কিনে আনলে আমার আনন্দ আর ধরত না, মজা করে খেতাম। তারপর বর্ষা নামলে স্কুলও খুলে যেত, গরমের আরামটাও ভুলতে হতো। আর শীতে বাৎসরিক পরীক্ষার পরে মাসখানেকের ছুটিটা বরাদ্দ থাকতো কলকাতায় বেড়াতে আসার জন্য। কোনো বছরেই এর অন্যথা হতো না। দমদমে মামাদের বাড়িতে, নারকেলডাঙায়, নৈহাটি, হাবড়ায় পিসিদের বাড়িতে ঘুরে ঘুরে আদর আপ্যায়ন উপভোগ করার স্মৃতি সে এক দারুণ ব্যাপার। সে ছুটি যত ফুরিয়ে আসতো, মনটা ততই খারাপ হতো। বাবা যে একা 1 মাস ধরে হাত পুড়িয়ে রান্না করে খেতে বাধ্য হতেন, সেসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন অনুভব করিনি। অতীত চারণের স্বপ্নটা ফিরে এলো। শব্দসীমা শেষ, তাই চিঠিও শেষ। সকলের মঙ্গল কামনা সহ চিঠিখানি পাঠিয়েছেন মানস দাস, মাইকেলনগর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা থেকে। এবারে পড়ব ঝর্ণা পিসির চিঠি। ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে পাঠিয়েছেন। লিখছেন মিষ্টি বন্ধু পত্রালী, ছুটি ছুটি এবার তোমার বিষয়। সত্যি একটা সময় মানুষের জীবনে ছুটি চাই, এক নাগাড়ে কাজ, সে যে কাজই হোক না কেন, তার থেকে কিছুক্ষণ বা কিছুদিনের জন্য রেহাই পেতে চায় আমাদের দেহ, মন, প্রাণ সবই। ছুটি মানে মুক্তি, চিরবন্ধন থেকে মুক্তি। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু, সৃষ্টি, বাঁধন পড়ে বাঁধা সবার কাছে। মুক্তি বা ছুটি পাওয়া অত সহজ নয়। জীবনচক্রে পলে পলে আমরা জড়িয়ে আছি, সেই বন্ধন জাল থেকে মুক্তি, সে তো মুক্তি নয়। একটা থেকে আর একটাতে জড়িয়ে পড়া মাত্র, আর তারই মাঝে যে সময়টুকু পাওয়া যায় আমরা তাকেই ছুটি ভাবি মুক্তি। আমাদের জীবন চক্র সেই মাতৃগর্ভ থেকে শুরু হয়। এক একটা ধাপ পেরিয়ে আমরা পৌঁছে যাই শেষ ধাপে, যেখানে আর কোনো ধাপ নেই ওপরে ওঠার। যখন সব শেষ, আশা প্রত্যাশা জীবনের ছন্দ, ঠিক তখনই আসে মুক্তি। ঝরে পড়া কাশ, শিউলি, মালতীর কান্না, দীর্ঘশ্বাস মেলে ঘাসের আগায় শিশুর বিন্দুর ছোঁয়ায় দু হাতে অঞ্জলি ভরে তুলে নেওয়া, সেই তো বন্ধন মুক্তি, জীবন থেকে ছুটি। নীরব গানের সাগর মাঝে আপন প্রাণের সকল বাণী ভাসিয়ে দিয়ে খুঁজি ছুটি। প্রতিনিয়ত আমরা ছুটি খুঁজে বেড়াই, একটু ছুটির আশায় ছোট্ট শিশু উন্মুখ হয়ে থাকে কখন ছুটির ঘন্টা বাজবে, মিলবে মিলবে মুক্তি। তাই ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা। এটা হয়তো ছোট্ট শিশুর মনের কথা, তার কাছে মোক্ষ লাভ, কিন্তু বাস্তবে তো সেটা হয় না। পরিশেষে বলি, ছুটির বাঁশি বাজলো যে ওই নীল গগনে, আমি কেন একলা বসে এই বিজনে, তাই আমিও ছুটি চাই, চাই মুক্তি। পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন পলাশ দে,
গ্রাম বর্ণা, ডাকঘর নারদা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। প্রিয় পত্রালী, জ্যৈষ্ঠের উষ্ণতা মাপতে মাপতে ক্লান্ত পাখির মতো এ মনের তপ্ত জড়তা কাটালো তোমার দেওয়া ছুটি ছুটি বিষয়টি। সকলের কুশল কামনা করে তোমাকে ছুটির সাথে শিশু মনের ভালোবাসার এক গল্প শোনাবো। জানো পত্রালী, আমার ছোটবেলা একটা সময় সরণিতে বাঁধা থাকতো। প্রতি সকালে ঘুম ভাঙলেই প্রাথমিক কাজগুলো সেরে নিয়ে ছুটে যেতাম স্কুলে। ফিরে এলেই আঁকা ও স্কুলের দেওয়া ঘরের কাজ, তারপর স্নান, খাওয়া আর ঘুম। হঠাৎই ঘুম চোখে শুনতে পেতাম গৃহশিক্ষকের গম্ভীর কণ্ঠস্বর। কোনো রকমে পড়াটা শেষ করেই ছুটে যেতাম মাঠে। সন্ধ্যায় আবার লেখাপড়া, তারপর খাওয়া আর ঘুম। মনের গভীরে কবিগুরু যেন বলে উঠতেন, মা গো, আমায় ছুটি দিতে বল। কিন্তু রবিবারগুলোতে আমার ছুটির আনন্দে কখনোই কেউ ভাগ বসাতে পারত না। মন অবাধে গাইতো, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ভালো লাগার তীব্রতা যেন কয়েক গুণ বেড়ে যেত ছুটি শব্দটা শুনলেই। একদিন বাবার মুখে, এবার গরমের ছুটি সমুদ্র সৈকতে, কথাটা শুনেই যেন ঝাউ গাছগুলো মনে দোলা দিয়ে উঠল। সুদূর প্রসারিত বালুকারাশি আর সমুদ্রের গর্জন মনসঙ্গী হলো। দিন আর যেন কাটছে না। ছুটি ছুটি করা মন যেদিন সমুদ্রে পৌঁছালো, সেদিন কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। খুশির জোয়ারে মন গাং যেন বান ভাসে। পত্রবন্ধু, জানো তো, এখনো মাঝে মধ্যেই ছুটির অবসরে কোথাও বেরিয়ে আসি, কিন্তু সেই প্রথম ছুটি কাটানোর অনুভূতি, সেই প্রথম ভ্রমণ অনুরাগ মনের গোপনে আজও উজ্জ্বল হয়ে আছে। চিঠিটি পাঠিয়েছিলেন পলাশ দে, গ্রাম বর্ণা, ডাকঘর নারদা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, সুরেশনগর লাইব্রেরি বাড়ি, ডাক তারাপুর, সূচক 741402 থেকে, জেলা নদিয়া। বাসুদেববাবু লিখছেন, প্রিয় পত্রালী, ছুটির কথা শুনেই মনে পড়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ছুটির ঘন্টা, আনন্দের ঘন্টা। স্কুলে পড়ার সময় মন চঞ্চল হয়ে উঠত, কখন ছুটি হবে। ফুটবল খেলা হবে, হাড্ডাহাড্ডি লড়াই, 11 ক্লাসের সাথে 12 ক্লাসের খেলা, ফাইনাল খেলা, উত্তেজনায় ফুটছে দুপক্ষই। মা আমাকে প্রায়ই বলতেন, খোকা, বৃন্দাবন, হরিদ্বার, মথুরা দর্শন করার ইচ্ছা বহুদিন থেকে, কবে নিয়ে যাবি? কর্মজীবনে প্রশাসনিক কাজে খুব ব্যস্ত থাকতে হতো, ছুটি পাওয়া যেত না। বিড়ালের ভাগ্যে শিখেছিল, মাকে তীর্থে নিয়ে যাওয়ার আবেদনে 15 দিন ছুটি মঞ্জুর হয়েছে। মা, আমি ও মায়ের বৌমা রাত্রি 8:25 হাওড়া থেকে দুন এক্সপ্রেসে চেপে পড়লাম। ঠিক দুর্গাপূজার মাসখানেক আগে হরিদ্বার, বৃন্দাবন, মথুরা ভ্রমণে ছুটছি ছুটছি ছুটির আনন্দে। যথাসময়ে হরিদ্বারে লজে পৌঁছে গেলাম। নিচ দিয়ে কুলুকুলু করে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, খুব স্রোত। স্নান সেরে, পুজো সেরে দাদা বৌদির হোটেলে গেলাম। ঘি, ভাত, ভাজা, ডাল, সবজি, চাটনি ভালোই খাওয়া হলো। রোপওয়ে চেপে মনসা পাহাড়ে মাকে দর্শন হলো। সন্ধ্যায় গঙ্গা আরতি দর্শন হরকি পৌড়ি ঘাটে। শাঁখ ঘন্টা বাজছে। পরদিন স্নান পুজো সেরে প্রাতরা সেরে রওনা। গীতা ভবন থেকে শুরু করে রামঝোলা দেখে লক্ষ্মণ ঝোলায় আহার ও ঘরে বিশ্রাম। সন্ধ্যায় গঙ্গা আরতি দর্শন। 3 দিনের দিন বাসে মথুরা মুরারিমোহন মন্দির ধর্মশালায়। আশপাশে ঘুরে পরদিন বৃন্দাবনে বাঁকে বিহারী, যুগল কিশোর, রাধারমন মন্দির, মদনমোহন, সোনার তালগাছ,
আর বহু মন্দির দর্শন করে মা অনেক আনন্দ পেলেন। একদিন মাঝে বিশ্রাম নিয়ে মথুরা থেকে চম্বল এক্সপ্রেস ধরে বাড়ি ফেরা। মা ও গিন্নিকে নিয়ে ছুটির দিনগুলি আনন্দে কেটেছিল। আজ মা নেই, তাকে স্মরণ করে দিন শুরু হয়। রাধে রাধে। লিখছেন বাসুদেব মণ্ডল, সুরেশনগর লাইব্রেরি বাড়ি, ডাক তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, হকভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। বন্ধু পত্রালি, এমন একটি বিষয় দিলে একেবারে নস্টালজিক হয়ে পড়লাম। এই জীবনে ছুটি আর সেভাবে পেলাম কই। পুরোপুরি ছুটি কাটানো বলতে যা বোঝায় সে তো ছোট্টবেলায় স্কুল জীবনের দিনগুলোতে। শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে সংসারে একবার ঢুকে পড়লে আর ছুটি মেলে না। সেই সময় থেকে চলতে চলতে কত পথ পরিক্রমা, কত চড়াই উতরাই পার করতে হয়। দায়িত্ব কর্তব্যের বেড়াজাল থেকে সরে এসে পরিপূর্ণ ছুটি উপভোগ করা যায় কি? কর্তব্য পালন শুধু নয়, এর বাইরেও পরিবারের লোকজনের অনেক আশা থেকেই যায়। সারা জীবন দিয়ে গেলেও বিনিময়ে হয়তো কিছু মেলে না। ছুটি মানে মনের ছুটি, চিন্তার ছুটি, কাজের ছুটি তো বটেই। তাই ছেলেবেলার নিষ্কলুষ দিনগুলিতে যে ছুটি মিলে বড় হবার সাথে সাথে না হয় মনের ছুটি, না শরীরের বিশ্রাম। অনেক হলো তত্ত্বকথা, এবার ফিরে দেখি সেই মেয়েবেলার দিনগুলো। স্কুল জীবনে 3 বার লম্বা ছুটি মিলত। গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে গেলে ভীষণ মজা হতো। ট্রেন থেকে নেমে গরুর গাড়িতে করে গিয়ে প্রথম অভ্যর্থনা পেতাম বইঁচি ফলের মালা। বিশ্রামের পর জলখাবার খেয়ে পুকুরে স্নান করতে গিয়ে জলের মধ্যেই ধরাধরি খেলা। দুপুরে খাবার পর অপেক্ষা বড়দের ঘুমে। ব্যাস, বাগানে আমতলা, জাম আর জামরুল তলা। সন্ধ্যার পর জ্যোৎস্না রাতে লুকোচুরি খেলা। রাত্রে আবার দিদার কাছে ভূত পেতনির গল্প শোনা। এইভাবে চিন্তা ভাবহীন নির্মল আনন্দের সাথে ছুটি উপভোগ করা। যা যায় তা আর ফিরে পাওয়া যায় না। তাই শুধু স্মৃতি রোমন্থন আর বন্ধুদের কিছুটা ভাগ দেওয়া। চিঠিখানি পাঠিয়েছিলেন ফিরোজা বেগম, হকবিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। आता नहीं यकीन क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो, मुझे माफ कर दो, इतना ही कर दो करम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। हो रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। হ্যাঁ, নাসিমা বেগম দিদিও কিন্তু চলে এসেছেন। বাহ, পলাশ দিয়ে আছেন। লিখছেন সুন্দর লাগছে, ভোটের ডিউটি ছিল তাই শনিবার শুনতে পারিনি। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদিভাই লিখছেন সুন্দর লিখেছেন তানজিলাল বাবু, অনেক ধন্যবাদ। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন শুনছি ছুটি ছুটি, সব বন্ধুদের চিঠি সত্যি খুব মনোমুগ্ধকর। সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা, আপনাদের প্রিয়জন তানজিলাল সিদ্দিকী। আরও লিখছেন চঞ্চলের কণ্ঠে খুব সুন্দর করে শুনলাম ঝর্ণা দিদির চিঠি।
ঝর্ণা পিসি লিখছেন, খুব সুন্দর পড়লে চঞ্চল পিসি, তার জন্য তো কিছু খাওয়াতে হবে। তা ঝালমুড়ি রেডি তো? তৃতীয় বর্ষীয় সাহিত্য সম্মেলনে কিন্তু তুমি ফাঁকি দিয়েছো। অবশ্যই চতুর্থ বর্ষীয় সাহিত্য সম্মেলনে আমরা সবাই মিলে ঝালমুড়ি খাবো তোমার কাছে। নাসিমা বেগম দিদি লিখছেন, অনেকটা দেরি হয়ে গেল। স্বপন পণ্ডা লিখছেন, পলাশ ভাইয়ের জন্য অনেক ভালোবাসা। চঞ্চল বাবুর পত্রপাঠ খুব সুন্দর, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই স্বপন পণ্ডা দাদাভাইকে। নাসিমা বেগম লিখছেন, ফিরোজা বেগমের চিঠি খুব ভালো লাগলো। ঝর্ণা পিসি লিখছেন, সব চিঠি খুব সুন্দর গো। তানজিলাল সিদ্দিকী লিখছেন, রেমাল এখন ঢেউ তুলেছে সাগর জলের মাঝে, ও পত্রালি সাবধান করো এ ঝড়ের সাজে। সকল খোকার মাকে বলো, বলো সাবধান হতে, কেউ যেন না বের হয় এই ঝড়ের রাতে। অবশ্যই রেডিও জংশনের একজন পরামর্শদাতা আমাদের তানজিলাল সিদ্দিকী, আমাদের কমিটির একজন মেম্বার, তিনি জানিয়ে দিচ্ছেন, তার পক্ষ থেকেও আমরা রেডিও জংশনের পক্ষ থেকেও জানিয়ে দিচ্ছি, এই রেমাল ঝড়ের এই আবহে আপনারা সকলেই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, আত্মীয় পরিজনদের নিয়ে খুব সুরক্ষিত থাকুন। প্রিয় বন্ধুরা, পত্রালির বিষয়গুলি আপনারা আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন। আমাদের এই পরিবারকে আরও সুবৃহৎ করে তুলুন। আপনারা চিঠি লিখুন, যতজন পারেন চিঠি লিখুন, বাড়ি শুধু সবাই মিলে চিঠি লিখুন। তবে অবশ্যই 200 শব্দ সংখ্যাকে বন্ধুরা মান্যতা দেবেন। 200 থেকে 220, 30, 40 হয়ে গেলেও আমরা কিন্তু সেই চিঠি পাঠ করি। কিন্তু আপনারা মানে কারো কারো চিঠি আসছে 950 শব্দ, 850, 900, 950 শব্দ সংখ্যা, সেই চিঠিগুলো কিন্তু আমাদের বাধ্য হয়ে বাদ দিতে হচ্ছে। কারণ 900 শব্দ সংখ্যা থেকে কেটে নামিয়ে 200 শব্দ সংখ্যায় চিঠি এনে সেটা পাঠযোগ্য হয় না। তাই বন্ধুরা, চিঠি লেখার সময় সামান্য একটু সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় আমাদের কিন্তু আপনাদের সেই বড় বড় চিঠিগুলির প্রাপ্তি স্বীকার করতে হবে, আমরা পাঠ করতে পারবো না। অনিচ্ছাকৃত এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আমরা অবশ্যই মার্জনা প্রার্থী। প্রিয় বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আপনারা কিন্তু এখনও জানাননি রহস্য রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক করবেন, ওখানে দেখবেন লাইক অপশান আছে, ডিসলাইক অপশানও আছে। আপনারা অবশ্যই লাইক করবেন এবং ডান দিকের ওপরে সাদা রঙে যে সাবস্ক্রাইব কথাটা লেখা আছে সেটাতে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ছোটোবেলার বন্ধুদের, যাদের সাথে খুনসুটি করতাম, যাদেরকে ভালোবাসতাম, যাদের সঙ্গে ঘুরে বেড়াতাম, এখন আর দেখা হয় কি, কথা হয় কি? কালের নিয়মে জীবনের ক্ষণিক ব্যস্ততায় সবাই হয়তো দূর দূরান্তে হারিয়ে যায়, একবার দেখাও হয় না, ফোনে যোগাযোগও হয় না। সেই কল্পনা মেধুর কথায় আপনারা লিখুন, কতদিন দেখিনি তোমায়, হোক না সে বন্ধু, সে প্রেমিক, সে প্রেমিকা, যেই হোক, লিখুন, কতদিন দেখিনি তোমায়। 200 শব্দের মধ্যে পত্রালির আগামী পক্ষের বিষয় লিখুন এবং পত্রালির ডাকবাক্সে পাঠিয়ে দিন। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি 238তম পর্ব, বিষয় ছুটি ছুটি। চিঠি পড়ছি আমি চঞ্চল আর রুনদী। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজকের অনুষ্ঠানের শেষে কিন্তু আমরা ঘোষণা করব ছুটি ছুটি বিষয়ে সেরা পত্রকারের নাম। এবারে চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সকলের প্রিয় পত্রালি, ছুটি ছুটি ছুটি, মনের খুশি রয় না মনে, হেসে লুটোপুটি, ঘুচল এবার পড়ার তারা, অঙ্কে কাটাকুটি, দেখব না আর পণ্ডিতেরই রক্ত আঁখি দুটি। সুকুমার রায়। কবির এই কবিতার কথা ছোটবেলায় গ্রীষ্মের স্কুল ছুটির কথা মনে করিয়ে দেয়। প্রখর গ্রীষ্ম থাকত, 1.5 মাস ছুটি। স্কুল ছুটি মানেই পুকুরের জলে সাঁতার কাটা, গ্রীষ্মের দুপুরে বন্ধুদের সাথে আম গাছ থেকে কাঁচা আম পেড়ে নুন ও কাঁচা লঙ্কা মেখে খাওয়া। সেই সময় আজকের মতো এত পড়াশোনার বোঝা আমাদের ছিল না।
তখন সকলের ছিল একটা করে ঘরে পড়ানোর জন্যে মাস্টারমশাই। তিনিই অঙ্ক থেকে বিজ্ঞান, ইতিহাস থেকে ভূগোল, বাংলা থেকে ইংরাজি সব কিছুই দেখতেন। সন্ধ্যাবেলায় তার কাছে পড়তে বসতে হতো। বাকি সময় ছিল খেলার জন্য। তখন ক্রিকেট খেলার প্রচলন ছিল না। বৈকাল 4টে বাজলেই মাঠে দে ছুট। ফুটবল খেলার নেশায় বন্ধুরা মিলে ফুটবল খেলার যে আনন্দ ছিল, সেই আনন্দ আজ উধাও। এখন মাঠগুলো ফাঁকা। আজ শৈশব মুখ লুকিয়েছে স্মার্টফোনের মোবাইল গেমে। হারিয়ে যাচ্ছে শৈশব কৈশোরের সেই আনন্দ, হারিয়ে যাচ্ছে শারীরিক ও মানসিক গঠনের প্রক্রিয়া। জীবন বাধা পড়েছে কুপমণ্ডুকতায়। আজকের গ্রীষ্মের ছুটি মানে সারাদিন টিউশনির জন্য ছোট, ভবিষ্যৎ গড়ার জন্য ইঁদুর দৌড়। গ্রীষ্মের দুপুরে একাকিত্বের মধ্যে মন যখন পেছনে ছোটে, তখন সব স্মৃতি মনের ক্যানভাসে জোনাকির আলোর মতো ভেসে ওঠে। কিন্তু জীবন বয়ে চলে সমুখপানে। আমরা ছুটছি সময়ের সাথে। শুভেচ্ছা, ভালোবাসা সহ গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে চিঠিখানি পাঠিয়েছিলেন। এবারে চিঠি পাঠিয়েছেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। পত্রালি। গরমের ছুটিতে বন্ধুদের সাথে সেবার পুরী গেলাম। ওরা সবাই সপরিবারেই গেছে, আমি শুধু একা ব্যাচেলার। জানো নিপা, সি বিচে দাঁড়িয়ে প্রথম সেদিন অনুভব করলাম আমারও একটা সুন্দর জীবন চাই। সেই জীবনের যাপন গাঁথায় চাই আমার অহংকারীকে। রাতে হোটেলের বিছানায় শুয়েই তোমাকে লিখছি। বড্ড মন চাইছে কোনো একজনকে যে পাশে থাকতে পারত এই ছুটি কাটানোর সুন্দর মুহূর্তে। নানা ভাবনা মনে ভিড় করছিল। মনে হচ্ছিল এই ছুটিতে পুরী আসা সার্থক হতো যদি সেই অহংকারী সাথে থাকত, যার অধর জুড়ে আমারই বিচরণ, কপালে অজস্র চুম্বন, অনুভবে ত্বকের আর্দ্রতা না ছুঁয়েও অনন্তকাল ধরে। বিশ্বাস করো নিপা, আমার ভাবনারা সুখ সাগরে ডুব দিয়ে তখন অহংকারীকে নিয়ে ভোর মেঘে সূর্যোদয় দেখায়, ঢেউয়ের শব্দ শুনতে শুনতে আঙুলে আঙুল ছোঁয়ায়, একসাথে সমুদ্র স্নানের আবেশময়তায় অবশেষে হোটেলের রুমে ফিরে এসে ভালোবাসাময় বিছানায় শুয়ে চাঁদের আলোয় তার চুলকে পড়া সৌন্দর্যে বিভোর। ঢেউয়ের গর্জনে, রাতের মাদকতায় তার খোলা চুলের সুগন্ধি অহংকারীকে গভীরভাবে একেবারে আপন করে কাছে পাওয়ার বাসনা কি খুব ভুল? জানি না নিপা, ছুটি কাটাতে এসে আমার এই ভাবনা, এই অনুভব কতটা তোমার কাছে মূল্যবান। বিশ্বাস করো, ইচ্ছে করছিল 20-25 পাতা লিখি তোমাকে, আমার অহংকারীকে, আমার নিপাকে। ভালো থেকো, ভালো থেকো, ভালোবেসো নিপা। ইতি সজল। লিখছেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তনুশ্রী মিশ্র, দেউলি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্রবন্ধু পত্রালি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এই ছুটির দিনে হারিয়ে যেতে অবশ্য মন্দ লাগে না। শৈশবের গ্রীষ্মের ছুটির দিনগুলোতে হয় খেলাধুলোয় মজে থাকতাম, না হলে আত্মীয় স্বজনের বাড়ি বা মামার বাড়ি বেড়াতে যেতাম। কিন্তু খারাপ লাগে এখনের কচিকাচাগুলোকে দেখলে। স্কুল বন্ধ থাকলেও বন্ধ থাকে না ওদের এক্সট্রা ক্যারিকুলামগুলো, যেগুলো সবই চলতে থাকে ছুটিতে। আমাদের আনন্দে মজায় করা খেলাধুলোগুলো বেশিরভাগই যা এখন ওরা শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে শেখে। ছুটি না থাকার তালিকায় আছে বয়স্কদের হাঁটুর ব্যথা, মা জেঠিমার রান্নার
হাতাখুন্তির দ্বন্দ্ব, বাবার বাজার যাওয়া আর আমাদের পেট ভরে খাওয়া। বয়সকালে বিনা নোটিশেই একজন ছুটি নেয়, তিনি হলেন আমাদের তন্দ্রা দেবী। অনেক সাধ্য সাধনার পরে তাকে পাওয়া যায়, কিছুতেই তিনি ধরা দিতে চান না। আবার কর্মজীবনে ছুটির আনন্দেও অন্যরকম আবশ্যক, কিন্তু তবুও সেটা হয়নি। ছুটিতে করতেই হবে। কোনো জায়গায় যাওয়াটা অতীব প্রয়োজন, কিন্তু তবুও ঝুলেছিল একদিন ছুটির অভাবে। সব কাজই যেন এই ছুটির জন্যেই পড়ে থাকে। আবার আমার সংসারের কর্তামশাই ছুটির দিনে অনেকটা সময় ধরেই বেসুরো গলায় গান ধরে জুতো পালিশ করেন। কিছু বলতে গেলেই বলে এই ছুটির দিনটি সব বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে কাটাতে হয়। শুভেচ্ছা আনতে গুমোট গরমে দুফোঁটা বৃষ্টির ভালোবাসায় তনুশ্রী মিশ্র, দেউলি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে সুন্দর চিঠিটি পাঠিয়েছিলেন। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পড়বে যখন মালার চন্দন, ওই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধন। মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। মন্ত্রে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন। ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে। কুমকুম দে শুনছেন আমাদের অনুষ্ঠান। তানজিলাল সিদ্দিকী স্বভাব কবি লিখছেন, নাসিমা আছেন, নাসিরা আছেন, ফিরোজা বেগম দুটি, আমরা সবাই মিলে মিশে শুনছি ছুটি ছুটি। এই আসরটা জমবে আরও মশলা মুড়ি পেলে। ও চঞ্চল, মশলা মুড়ি পাবেই তুমি মুড়া রইয়ে গেলে। চলো না গো তুমি আমি মুড়া রইয়ে যাই, সাগর ঝর্ণা তোমার পিসি, আমি যে ওর ভাই। বাহ বাহ, দারুণ। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি লিখছেন, সব চিঠিগুলোই খুব ভালো লাগছে। চঞ্চল আর শ্রীমতী রুনু দেবীর আন্তরিক পত্রপাঠ খুব ভালো লাগছে। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, এখন তো সেই মাহেন্দ্রক্ষণ, এখন শুনব ছুটি ছুটি বিষয়ে কার চিঠিটি সেরা হলেন। হ্যাঁ, আমি কথা বলেছিলাম তার সাথে। চলুন শুনে নিই সেই সেরা পত্রকারের কথা, তার কণ্ঠ এবং তার চিঠিটি আরও একবার। শ্রোতা বন্ধুরা, এবারের বিষয় ছিল ছুটি ছুটি। ছুটি ছুটি বিষয়ে পত্রবন্ধুদের চিঠিতে তো আমাদের ডাকবাক্স একবারে উপচে পড়েছে। তা এত চিঠি থেকে একটি চিঠি কিন্তু আমাদের বেছে নিতে হয় সেরার তালিকা থেকে। সেই চিঠি বিচারকরা
এবার যার চিঠি বেঁচেছেন তার নাম সূর্যমুখী ভিলা, সোদপুর থেকে অঞ্জলি সেনগুপ্ত। দিদি রয়েছেন আমার সঙ্গে। দিদি, অনেক অনেক অভিনন্দন তোমাকে। অসংখ্য ধন্যবাদ। দিদি, কেমন লাগছে সেরা হয়ে, বলো? খুব ভালো লাগছে। আমরা জানিয়ে রাখি বন্ধুরা, আমি দিদিকে কিন্তু তুমি বলে বলছি, কারণ দিদির সঙ্গে রেডিও জংশনের সম্পর্ক বা সখ্য কিন্তু সেই প্রায় 3.5-4 বছর রেডিও জংশনের জন্মলগ্ন থেকেই। তাই আপনি থেকে সম্পর্কটা এখন কিন্তু আমাদের মধ্যে তুমিতে দাঁড়িয়ে গেছে। আমরা দিদি কিন্তু রেডিও জংশনের খুব পরিচিত একজন নাম এবং আপনার জন। দিদি, রেডিও জংশন নিয়ে তোমার অভিজ্ঞতা কিরকম? ভীষণ ভালো। রেডিও জংশনের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় আমি ভীষণ ভীষণ মন দিয়ে শুনি। আচ্ছা লাইভ গুলো শুনতে ভীষণ ভালোবাসি। আচ্ছা দিদি, তোমার চিঠিতে তো তুমি অনেক রকম ছুটির কথা লিখেছো, মাতৃগর্ভ থেকে ছুটি, তারপরে তুমি ছুটি কাটানোর যে অবকাশগুলো, সেই অবকাশগুলো বলেছো ভালো কাজের সঙ্গে যুক্ত রাখতে, এবং শেষে রবি ঠাকুরের গান দিয়ে শেষ করেছো। তা দিদি, ছুটি কি আমরা সত্যি পাই? না, ছুটি সত্যিই আমরা পাই না। যারা সত্যিকারের বিবেক সম্পন্ন তারা ছুটিটাকে সৃজনশীল ক্ষমতার মধ্যে কাজকর্ম নানান রকম মধ্যে দিয়ে কাটায়। সেই আচ্ছা। জন্য দিদি তো অনেক বছর আগে থেকেই সাহিত্য চর্চা শুরু করেছো। তোমার সাহিত্য চর্চা সম্পর্কে এবার একটু শ্রোতাদের শোনাও। সাহিত্য চর্চা আমার স্কুল জীবন থেকেই, এবং ক্রমশ আস্তে আস্তে বড় হতে থাকলাম, নানান রকম সাহিত্যের জগতে ঢুকলাম। কবিতা আবৃত্তি, গান, প্রবন্ধ পাঠ, লেখালেখি। ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্রের স্নেহধন্যা হয়েছিলাম। উনি আমাকে খুব প্রেরণা দিতেন। ওনার আচ্ছা। বাড়িতে যেতাম। আচ্ছা, জ্ঞানেশ নারায়ণ চক্রবর্তী, উনিও। শ্রোতা বন্ধুরা, দিদির সাহিত্য কিন্তু আমাদের বাংলার মাটি ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে। দিদি, সে কথা একটু শোনাও। এই তো এই গত এই মার্চে 23শে মার্চ আমি থাইল্যান্ডে ওখান থেকে নিমন্ত্রণ পেয়ে একটা টিচার্স অ্যাসোসিয়েশনের মধ্যে দিয়ে ওখানে গেছিলাম, এবং ওখান থেকে আমাকে কার্বিতে সেখানে সম্বর্ধনা দিয়েছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভালো একটা অভিজ্ঞতা। আচ্ছা, বাংলাদেশেও বোধহয় গিয়েছিল একবার নাকি? হ্যাঁ, বাংলাদেশে সেও আর একটা ভীষণ ভালো অভিজ্ঞতা। শেখ হাসিনার নিমন্ত্রিত হয়ে আমরা গিয়েছিলাম ওখানে 5 দিন। ওনার ব্যবস্থাপনায় দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে এসেছি, এবং সেটা আমার সারা জীবনের একটা বিরাট সম্পদ। বাহ। আচ্ছা দিদি, এত কিছুর মধ্যেও মনে করো বয়সের ভারে খানিকটা নুজ্জ হলেও এত কিছু মধ্যেও তোমার কিন্তু সবসময় হাসি মুখ থাকে, এবং যখন কথা বলি সবসময় তুমি হাসতেই থাকো। এই এই যে জীবনের যে রসবোধ, এর উৎস কোথায়, কোত্থেকে পাও? তোমার থেকে, তোমাদের মতন মানুষদের থেকে। তোমরা আমাদের থেকে অনেক ছোট হলেও তোমাদের থেকে অনেক কিছু আমি শিখি, জানো তো। সে বাহ। শেখার শেষ আমার হবে না কোনোদিন। এই জন্যই বলে শিক্ষার এটাই বোধহয় শেষ হয় না। মানে ভগবানের কাছে বলি যেন এটা আমি চিরকাল পাই, সবার প্রেরণা পাই, সবার স্নেহ আশীর্বাদ আমার চলার পথে পাথি হয়ে থাকো সব তোমরা। কিন্তু দিদি, এই এত গুণী হয়েও, মানে এত গুণ থাকা সত্ত্বেও কিভাবে এতটা বিনয়ী হওয়া যায় সেটা বলো তো, রহস্যটা কি? রহস্যটা রহস্যটা আগে তো ঠাকুর মানতাম না। হুম। আমি নাস্তিক ছিলাম, পরে আস্তিক হয়ে গেছি। আচ্ছা, এখন তো আরো বেশি ধ্যান জপ তপ এসবের মধ্যেই বেশি সময় কাটাই। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত নাচ গান শোনা, এই সমস্ত দেখা, এর মধ্যেই কাটাই। খুব ভালো লাগে, সামাজিক আচ্ছা। কর্তব্য করি।
দিদি তো আমাদের সবকটা সম্মেলনেই তোমাকে পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। কেমন লেগেছে পত্রালী সম্মেলন? হ্যাঁ, ভীষণ ভালো। প্রথম সম্মেলনটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। তোমাকে একটু ফোন করেছিলাম যে আমার এত অসুস্থ, যেতে পারবো না হয়তো। তুমি বলেছো দিদি তুমি কষ্ট করে হলো তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করবো। আমি বলছি না, মেয়ে নিয়ে যাবে। এবং ওখানে গিয়ে তোমাদের যে মানে অপরিসীম মানে আহ, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আমার তখন শরীর একদম ভালো হয়ে গেছিল। তারপরটাও ভীষণ ভালো লেগেছে, তৃতীয়টাও ভীষণ ভালো লেগেছে। সামনে তো আবার চতুর্থ আসছে। হ্যাঁ, চতুর্থ আসছে। তোমার মহামার আশীর্বাদের যেন পৌঁছাতে পারি, অবশ্যই কারণ পারবে দিদি। কোনোভাবেই আর মিস করতে চাই না দিদি, এই যে এই অনুষ্ঠান। এই যে তোমার যে এই ভালোবাসা, মনে করো তুমি পত্রালী লাইভ পুরোটাই শোনো, এবং আমি জানি যেটা পত্রালী লাইভ শুনতে তোমার খুব ভালো লাগে। সম্পূর্ণ নিরালা নির্ভীতে একা একা ঘরে বসে পত্রালী লাইভ শোনো। হুম, তা এই যে তোমাদের ভালোবাসা, সেখানে তোমার চোখ হয়তো কমেন্ট করার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায়, তুমি কমেন্ট করতে পারো না, কিন্তু শুরু থেকে শেষ অব্দি যে শোনো, কেমন লাগে উপস্থাপনা? হুম। উপস্থাপনা তো দুর্দান্ত, দারুণ দারুণ উপস্থাপনা। তোমরা সাবলীল ভাবে এমন সুন্দর করে করো, আর আগের থেকে দিনে দিনে এত ইমপ্রুভ করে আছো, আমি মানে বোঝাতে পারছি না তোমাদেরকে সেইভাবে। তোমার তো কণ্ঠস্বর দারুণ, উপস্থাপিকারাও সুন্দর করেন সবারই। তার সঙ্গে সম্পাদনার কাজ করেন জানাবাবু, খুব হুম। ভালো। পত্রবন্ধুরা খুব সুন্দর সুন্দর চিঠি লেখেন, এবং সেখান থেকে এই সমস্ত সব মিলিয়ে আমার একটা বিরাট ভালো সময় কাটে ওই সময়টা। বাহ! এত পাই সে বলার বাইরে। আসলে দিদি, তোমাদের যে এই সামান্য বিনোদনটুকু রেডিও জংশন দিতে পারে, এর জন্য আমরা কিন্তু ধন্য। এই জন্যই তো আমাদের পরিশ্রম সার্থক। সামান্য বলছে কেন, আমি তো মনে করি অসামান্য। তুমি বলছো, তুমি সবসময় আমাদেরকে এত ভালোবাসো, এত কাছের তুমি, সেই জন্য ভালোবাসার মাত্রাটা তো তোমার প্রতি সবসময়তেই বেশি থাকে না দিদি? আর হ্যাঁ, আমাদের যে রেডিও জংশনের বিষয়, যে বিষয়গুলো দেওয়া হয়, কেমন লাগে তোমার? প্রত্যেক বিষয় কি খুব সাবলীল মনে হয়? হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ বিষয়। এক এক সময় আমি ভাবি এই যে এত সুন্দর সুন্দর বিষয়গুলো তোমরা বোধহয় তুমি মনে হয় দাও, হ্যাঁ, 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 আমি কোথা থেকে পাও? হ্যাঁ, কোথা থেকে পাও এত চিন্তা ভাবনা, এত ছোট ছোট বিষয়ের উপরে এত প্রসারিত তার মিনিং থাকে, সে বোঝাতে পারবো না। দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকটা টপিক বিষয়, ভাববার বিষয়, না ভেবে লেখাটা ঠিক না। পত্রবন্ধুরা যেন সেভাবেই লেখুন। দিদির পরিবারের সবাই তো পত্রলেখক, পত্রলেখিকা। মৌবানী দি, ঐশিক, ঐত্রিক, দিদি নিজে, তাই না? এটা তো মানে পুরো পরিবারের সকলে। হ্যাঁ, দিদি, আমার ছোট নাতি ভীষণ ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালোবাসে। যখন ও শুনতে না পায় আমার থেকে শুনে নেয়। আমরা যখন শোয়ার আগে গল্প করি, দুজনে মিলে বলি, ও খুব খুশি হয়, হাসে, খুব জোরে জোরে হাসে। মানে খুব ঋদ্ধ হয় তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন বলে তুই বলে দাও আমি শুনে নি এখনই, এরকম ভাবে চলে। আচ্ছা আরো নিজের মনে যা আসে লেখে। আচ্ছা দিদি, তো কবিগুরুর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের সঙ্গে কোন রকম যোগ আছে কি তোমার? ও বাবা, বিরাট যোগ ছিল আমার। আমার মেয়ে তো ওখানে 10 বছর হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। আচ্ছা, বাহ! 10 বছর আমি যাতায়াত করতাম, ওখানে নিজের বাড়ির মতনই হয়ে গেছিল। এরকম ভীষণ ভালো লাগে। শান্তিনিকেতন একটা আলাদা পরিবেশ, আলাদা জিনিস। মানে এক কথায় দিদির সেই শৈশব থেকেই যে সাহিত্য চাষ করছেন, সে অর্থে দিদিকে কিন্তু সাহিত্য চাষিও বলা যেতে পারে। তো দিদি, তোমার লেখা কতগুলো বইও তো বেরিয়েছে। হ্যাঁ, আমার বই উপন্যাস সাপ্তাহিক মুহূর্তে পুরস্কার প্রাপ্ত,
গল্প সংকলন বিন্দু থেকে সিন্ধু, সেও পুরস্কার প্রাপ্ত। তারপরে সরস্বতীর বর, এটাও নাটক, এক ছোটদের নাটকের বই। ডক্টর প্রতাপচন্দ্র ওনার ছত্রছায়া প্রেরণায়, ওনার আশীর্বাদে আমি আরো অনেকগুলো করেছি এবং ওনার বাড়িতে যাতায়াত করতাম, লাইব্রেরিতে বসে আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন। এইসব গণেশ নারায়ণ চক্রবর্তী, নাম শুনে থাকবে সব। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাক্তনীর আমি তো একজন শ্রদ্ধা। এখন ইদানিং যাওয়া হচ্ছে না, কোভিড এর পরেই যাওয়া আসা অনেক সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা। তা এইসবই চলছে। আর দিদি, আর রেডিও জংশন নতুন একটি অনুষ্ঠান চালু করেছে, যেটা রহস্য ও রোমাঞ্চের যেই নেপথ্য কথা শোনায়, রুদ্ধশ্বাস নেপথ্য কথা শোনায়। কেমন লাগছে সেই অনুষ্ঠান? দারুণ। প্রথম পর্বটা তো শুনেছি, তোমার মানে উপস্থাপনা বলা ভাষা দারুণ দারুণ। আর শুনছি গায়ে কাঁটা দিয়ে উঠছে। আজকের পর্বটা এই তোমাকে অর্ধেকের বেশি শোনা হয়েছে, তারপরেই তোমার ফোন। তাই ওইটা লাস্টের টুকু বাবা গায়ে কাঁটা দিয়ে উঠছে আমার, শুনে টুকরো টুকরো দেহ এখানে ওখানে ছিটিয়ে সব। ওই বাবা, আর তুমি যা পড়ছো ও মানে অসম্ভব দরদ দিয়ে, কোথায় কণ্ঠস্বর উঁচু হবে, কোথায় নিচু হবে, কোথায় কতটা দিয়ে পড়তে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমার সারা শরীর মধ্যে কি বলবো, একটা রুদ্ধশ্বাস, সত্যি রুদ্ধশ্বাস, এটা বানিয়ে বলছি না, আমার গায়ে এখনো কাটা দিচ্ছে সেই শুনে। বেলা 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 রানী, ওই মেয়েটি, হ্যাঁ বেলা রানী। সত্যি সত্যি ঘটনা, সত্যি ভাবলেও অবাক লাগে। মানে এই সামান্য চেষ্টা করি মাত্র, মানে তোমাদের খুশি করতে পারলে সেটাই তো দারুণ দারুণ। এই যে নতুন পদক্ষেপ, একে আমি দারুণ ভাবে অভিনন্দন জানাই। এটা চালিয়ে যাও, খুব ভালো। রেডিও জংশনের একটা দিগন্ত, মানে দিক উজ্জ্বল সম্ভাবনায় ভরে আছে। এটা খুব ভালো লাগছে আমার। দিদি দেখো, লাইভ শুনে। হ্যাঁ বলো। হ্যাঁ, লাইভ শুনি আমি। আচ্ছা দিদি দেখো, এই এমন দিনে, আজকের দিনে আমি স্টুডিওতে বসে তোমাকে প্রথমে ফোন করেছিলাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য আমি ছাদে দাঁড়িয়ে কথা বলছি। তো তোমার এই সোনার হাতে সেরা শিরোপা তুলে দেওয়া, আর আকাশে পূর্ণিমার চাঁদটা এত মানে ঝলমল করছে, একটা যেন খুব সুন্দর একটা মুহূর্ত। একটা ও বাবা, আমি তোমার পাশে চলে গেছি নন্দনকাননে। বাবা, নন্দনকানন তোমার ছাদের বাগানে আকাশে গতকাল গেছে বুদ্ধ পূর্ণিমা। তো বিরাট বড় দেখতে পাচ্ছি, ওই চাঁদটার মতন তুমিও সুন্দর। এবার গোটা ছাদে বগনভেলিয়া ফুটে রয়েছে, তো মনে হচ্ছে খুব সুন্দর একটা যেন মায়াবী দৃশ্য। আর এর মধ্যে তোমার হাসি। দারুণ দারুণ দারুণ, খুব ভালো। তো আমি তোমার নন্দনকাননের বাগানে বসেই তো কথা বলছি, আমার মনে হচ্ছে কেন অনুভবে একদম চলে গেছি ওখানে। মানুষ চোখে দেখছো একেবারে। দিদি তুমি এইভাবে হাসতে থাকো। নন্দনকানন দেখেছি। তুমি এভাবে হাসতে থাকো। তোমরা যত হাসতে থাকবে, রেডিও জংশন কিন্তু তত কলেবরে বৃদ্ধি পাবে। আচ্ছা, কলেবরে তো দারুণ বৃদ্ধি পেয়েছে, দারুণ এগিয়ে যাচ্ছ, খুব ভালো খুব ভালো। এই ঠাকুরের কাছে সবসময় কামনা করি এরকম ছুটতেই থাকো, সবার মানুষের মন জয় করে নাও। আমার না একটা লাইন, গানের লাইন খুব লিখতে বসে মনে হয়েছিল। হ্যাঁ দিদি, কাছে আমি শুনবো, চারটে গানের লাইন শুনবো। চারটে না, দুটো ছোট। হ্যাঁ করো না। সাইটুকু বলবো। হ্যাঁ তাই করো। সাইটুকু বলবো, এখন বলবো। হ্যাঁ করো। হ্যাঁ করো। আমি অন্তরা সঞ্চারী ওগুলোতে যাবই না, প্রথম হ্যাঁ প্রথম চারটে লাইন করো। আচ্ছা। একখানা মেঘ ভেসেল আকাশে, এক ঝাঁক বুনুহাস পথ হারালো, একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসি আমি যারে বেসেছি ভালো, একখানা মেঘে ভেসে
এলো আকাশে, এইটুকু থাক। অপূর্ব অপূর্ব শুনলাম। মনে পড়ে যাচ্ছিল দিদি তোমার চিঠির ওই লাইনটা। তোমার স্কুল জীবনে ওই যখন খেলার জন্য ছুটি পড়তো, তখন তোমাদের ওই কামরাঙা আর গরম চা খাওয়ার কথাটা মনে পড়ছিল। ও বাবুর বাগান হ্যাঁ হ্যাঁ ছোটবেলা দুর্দান্ত ছিল একটা সময়। দিদি এই সময় এই গানটা করতাম মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা। তাই এতদিন পর লিখতে বসে হঠাৎ লিখলাম ওই আমার চিঠির মধ্যেই আছে, এই চিঠির মধ্যেই হ্যাঁ হ্যাঁ এই লাইন। হ্যাঁ হ্যাঁ আছে, বুনো হাঁস আছে। তো দিদি তুমি এইভাবেই লিখতে থাকো, তুমি এইভাবে চির সবুজ চির যৌবনা হয়ে থাকো। আর হ্যাঁ, হাসিটাও যেন আমরা আমাদের রেডিও জংশনে বর্ষিত হয় সব সময়। তোমাদেরও এই সুন্দর এই যে সম্পর্ক, দেখো আমি তো এই 4 বছর আগে তোমাদের কেউ চিনতাম না, অত আমার প্রাণের মধ্যে তোমরা সবাই বসে গেছো, এত মানে আত্মার থেকেও বেশি পরমাত্মা হয়ে গেছো। এই জড়িয়ে থেকে যেন থাকতে পারি, এইভাবে যেন চলতে পারি। আচ্ছা দিদি, তোমার এই যে সেরার মানপত্রটি আমরা অনুষ্ঠানের পরে আমাদের গ্রুপে দিয়ে দেব এবং ফেসবুকে দিয়ে দেব। আর তোমার যে স্মারক তুমি পাচ্ছ এবার, রাধারানী দত্ত স্মৃতি স্মারক, সেটা আমাদের 4র্থ বর্ষীয় সাহিত্য সম্মেলনে শ্রীরামপুরে তোমার হাতে তুলে দিয়ে আমরা ধন্য হব। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমার হয়ে সবাইকে একটু অভিনন্দন জানিয়ে দেবে। আচ্ছা অবশ্যই অবশ্যই। ধন্যবাদ জানিয়ে তুমি তো অনেক চেনা পত্র লেখিকা, দেখো সেই সাক্ষাৎকার যখন সম্প্রচার হবে তখনই অভিনন্দের বন্যায় তুমি পৌঁছে যাবে আমাদের ফেসবুক লাইভে। সবাই তো আমার বন্ধু, ছোট বড় সবাই আমার বন্ধু। এইভাবেই তো ভাবতে পারলেই তো জীবন মধুর হয়ে ওঠে। সবাই বন্ধু। দিদি ভালো থাকো, দিদি সুন্দর থাকো, আরো লেখায় লেখায় ভরিয়ে তোলো তুমি পত্রালির পাতা। রেডিও জংশন তোমার সাহিত্য সমৃদ্ধি কামনা করে দিদি। তোমরা সবাই খুব সুন্দর সুন্দর থেকো, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আচ্ছা দিদি, আজকের মতন শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। এবার আমরা শুনে নেব এবারে সেরা পত্রকার অঞ্জলি সেনগুপ্তর চিঠিটি আরো একবার। চিঠিখানি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। চিরসাথী প্রিয় পত্রালী, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, লেজার ইজ দ্য টাইম ফর ডুইং সামথিং ইউজফুল। ছুটির অর্থ শুধু অলস দিনযাপন নয়, ছুটি নামক অবসরের মুহূর্তেই শিল্প সাহিত্য সৃষ্টি হয়, জন্ম হয় সার্থক কবিতার, ক্যানভাসে ফুটে ওঠে চিত্রকলা। ব্যস্তময় কর্কশ জীবনে ছুটির অবকাশ যেন শান্তির বাড়ি সিঞ্চন। মনে পড়ে শৈশবের সেই ছুটির ধ্বনি, ঢং 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 ঢং। হঠাৎ স্কুলে টিফিনের পর ছুটি ঘোষণা, জেলা টুর্নামেন্টে খেলতে গিয়ে স্কুল কাপ জিতে এসেছে। নবম ও দশম শ্রেণীর ছাত্ররা খুশিতে আনন্দে মাস্টার মশাইয়ের অনুমতি নিয়ে স্কুল লাগোয়া বিশাল মাঠে দল বেঁধে খেলতে লাগলো। আমরা তখন স্কুলের বারান্দায় কামরাঙা করমচায় মন মজিয়ে নীরব দর্শক। হঠাৎ দমকা হাওয়ায় সবকিছু উলট পালট, ধুলো ঝড় শুরু হলো। হঠাৎ একখানা মেঘ ভেসে এলো আকাশে, একদল বুনো হাঁস পথ হারানোর উচ্ছ্বাসে মাঠ ফেরত ছাত্রদের সাথে যেন ছুটির আট পড়ে নৌকায় চেপে উধাও হতে চাইছে মন মাতানো অপরূপ রূপকথার দেশে। আবার অন্য এক ছুটির কথায় আসি। মাতৃগর্ভে 10 মাস 10 দিন পর ভ্রূণটি মায়ের গর্ভ থেকে পরিণত হয়ে অন্ধকার পরিবেশ থেকে ছুটি নিয়ে যখন প্রথম দেখে পৃথিবীর আলো, সেই ছুটিতেই তো থাকে আগামী প্রজন্মের রাজেন্দ্র প্রতাপ। পত্রালী বন্ধু, ছুটির দিনে আমরা যুক্ত থাকব বৃহত্তর সমাজ জীবন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে। করব বৃক্ষরোপণ, বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি, দূষণ বিরোধী আন্দোলন ও সাক্ষরতা প্রচার। তবেই তো ছুটি সার্থক হয়ে উঠবে। চিকিৎসার মতো জরুরি পরিষেবার সাথে যুক্ত যারা,
তাদের লক্ষ্য রাখতে হবে ছুটির আনন্দ যেন অন্যের জীবনে দুঃখ না নিয়ে আসে। একদিন তো চিরতরে এই সুন্দরী বসুন্ধরা থেকে সবাইকেই ছুটি নিতে হবে। তার আগে আমরা পারি নাকি এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যেতে? আসুন, এই শপথেই ছুটি কাটাই আর সুর ধরি। এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তরি। সবাইকে বিনম্র প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন সেরা পত্রকার অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াও। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার সত্য। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার সত্য। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াও। একদম, যদি বা ঘটে অনর্থ তবুও তোমারে চাই। আমাদের সব পত্রালীর পত্রবন্ধুদের, শ্রোতা বন্ধুদের চাই। অঞ্জলি সেনগুপ্ত, সেরা পত্রকার দিদিভাইকে আমাদের টিম রেডিও জংশনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। দিদি, তোমার মানপত্রটি আমরা কিছুক্ষণ পরেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে দিয়ে দেব। আর তোমার প্রাপ্য যেই রাধারানী দত্ত স্মৃতি স্মারক, সেটি ৪র্থ বর্ষীয় সাহিত্য সম্মেলনে তোমার হাতে আমরা তুলে দেব। দীপা বাগচি লিখছেন অভিনন্দন সেরা পত্রকারকে। তানজিরাল সিদ্দিকী লিখছেন সেরার সেরা পত্রকার বন্ধু অঞ্জলি সেনগুপ্তর জন্য অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা। মীনাক্ষী দাস লিখছেন অভিনন্দন সেরা পত্রকারকে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি লিখছেন অভিনন্দন সেরা পত্রকারকে, অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। মিনতি চট্টোপাধ্যায় দিদি লিখছেন অভিনন্দন সেরা পত্রকারকে। পূর্বী কুমার মুখার্জিও লিখছেন সেরা পত্রকারকে অভিনন্দন। নাসিমা বেগম বুলু লিখছেন আজকের সেরা পত্রকারকে অনেক অভিনন্দন ও নমস্কার। তানজিলাল সিদ্দিকী লিখছেন খুব সুন্দর সাক্ষাৎকার, আমরাও অনেক অনেক সমৃদ্ধ হলাম, আমরাও থাইল্যান্ডের ছোঁয়া পেলাম বাংলাদেশের, আর পেলাম মিষ্টি মুখের মিষ্টি হাসি। বাহ তানজিলাল কাকু, এই জন্যেই তো যেন হৃদয়ের টান আপনার সঙ্গে রেডিও জংশনের। নাসিমা বেগম লিখছেন অসাধারণ সাক্ষাৎকার দিদি, অনেক ধন্যবাদ। দীপা বাগচি লিখছেন শুভরাত্রি। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন শুভরাত্রি। প্রবীর কুমার মুখার্জি লিখছেন শুভরাত্রি। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি লিখছেন খুব সুন্দর লাগলো সাক্ষাৎকার, কত গুণী মানুষ পত্রলেখিকা, তার সান্নিধ্য পেয়েছিলাম 3য় সম্মেলনে, আমি নিজেকে ধন্য মনে করছি। অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই সেরা পত্রলেখিকা ও চঞ্চলকে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি, তুমিও যে আমার আত্মার জন। স্বপন কুমার কুণ্ডু লিখছেন সেরা পত্রকারকে অভিনন্দন, শুভরাত্রি। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন শুভরাত্রি। বন্ধুরা, আমরাও বলবো শুভরাত্রি। আগামী পক্ষের বিষয় কতদিন দেখিনি তোমায়। হ্যাঁ, চিঠি লিখুন, পাঠিয়ে দিন 200 শব্দের মধ্যে পত্রাটি ডাকবাক্সে। যেতে যেতে বলবো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সতর্ক থাকুন, আর পত্রালিকে বেঁধে বেঁধে রাখুন। আজকের মতন শুভরাত্রি।
हमसे मत पूछ, हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का। लोगों की बात नहीं है, ये किस्सा है अपनों का। कोई दुश्मन ठेस लगाए तो मीत जिया बहलाए। मन मीत जो घाव लगाए उसे कौन मिटाए। चिंगारी कोई भड़के तो सावन उसे बुझाए। सावन जो अगन लगाए उसे कौन बुझाए। पतझड़ जो बाग उजाड़े वो बाग बहार खिलाए। जो बाग बहार